কৃষিকে লাভজনক করতে সরকার সারা দেশে 2,75,00,000 কৃষক কার্ড বিতরণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, এর মাধ্যমে কৃষকরা মোট 10টি বিষয়ে সেবা পাবেন। সেই সাথে বাস্তবায়ন করা হবে ক্লাইমেট স্মার্ট কৃষি ব্যবস্থা। এছাড়া চলতি অর্থ বছরেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস, ব্যাগ এবং জুতা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। বুধবার জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 19তম দিনে নিয়ম অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। কৃষি উৎপাদন এবং উৎপাদনশীলতা। এক প্রশ্নের জবাবে তিনি জানান, কৃষিকে সারা দেশে লাভজনক করার উদ্যোগ নিয়েছে সরকার। সে লক্ষ্যে 10টি সুবিধা সহ 3.25 কোটি কৃষককে কৃষক কার্ড দেবার কথা জানান সংসদ নেতা। কৃষক কার্ড আমরা বিতরণ করেছি। এই কার্ডের মাধ্যমে আমরা কৃষকদের কাছে 10টি সেবা, যথা ন্যায্য মূল্যে কৃষি উপকরণ বিতরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সরবরাহ, ন্যায্য মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষি ঋণ, কৃষি বীমা সুবিধা, ন্যায্য মূল্যে কৃষি পণ্যের বিক্রয়ের সুবিধা, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, ডিজিটাল প্ল্যাটফর্মে আবহাওয়া এবং বাজার তথ্য প্রাপ্তি সহ ফসলের রোগবালাই দমনের পরামর্শ প্রদান। এই সকল বিষয় আমরা কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আমরা পৌঁছে দিতে সক্ষম হব, যার পরিমাণ প্রায় 2,75,00,000 কৃষক। দেশের পতিত আবাদি জমি চিহ্নিত করে চাষাবাদের আওতায় আনার পাশাপাশি জলবায়ু সহনশীল পণ্য উৎপাদনের লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনার কথাও জানান সরকার প্রধান। মাননীয় স্পিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা, স্থান ভিত্তিক উপযুক্ত ফসল চাষ করে সেচ সার সহ অন্যান্য উপকরণের সর্বোত্তম ব্যবহার, প্রিসিশন এগ্রিকালচার ইত্যাদির জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মাননীয় স্পিকার, শিক্ষা খাতের উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে তারেক রহমান জানান, এই অর্থ বছর থেকেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ড্রেস, ব্যাগ ও জুতা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এই অর্থ বছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয় মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশের তৈরি, আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম, সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব। এছাড়া সারা দেশে সার ও বীজের ডিলারদের গাফিলতি বিবেচনায় তাদের অপসারণ ও নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা করা হবে বলেও জানান। এই সরকার দ্রুত এই ব্যবস্থা গ্রহণ করবে। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনে যেটা দেখছিলাম যে আগামী জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার। প্রাথমিকভাবে সারা দেশে প্রথম শ্রেণীর প্রায় 1 লাখ শিক্ষার্থীকে দিয়ে এই কর্মসূচি চালু করা হবে। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টা এবং প্রতিমন্ত্রীরা জানিয়েছেন, এটি বাস্তবায়নে প্রতিটি উপজেলায় 2টি করে স্কুল নির্বাচন করবে স্থানীয় প্রশাসন। মোহাম্মদ হোসাইনের প্রতিবেদন। প্রাথমিক শিক্ষার্থীদের উপর খরচের বোঝা কমাতে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের তৈরি ব্যাগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল বিএনপির নির্বাচনী ইশতেহারে। বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র, পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে এ নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন জানান, আসছে জুলাই থেকে শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বস্ত্র এবং পাট মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, 3 মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগে আমরা ইনশাল্লাহ জুলাই মাস থেকে দেশীয় পণ্য আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী পর্যায়ক্রমে ব্যাগ এবং স্কুল ড্রেস পৌঁছে দিব। শুরুতে প্রতিটি উপজেলায় 2টি স্কুল দিয়ে এই কর্মসূচির শুরু করতে চায় সরকার। পাট শিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে শিক্ষার্থীদের কাছে পরিবেশ বান্ধব পণ্য পৌঁছে দেওয়ার কথাও জানান সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রীরা। আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সিদ্ধান্ত হয়েছে যে আমরা জুলাই মাসে প্রত্যেক উপজেলা থেকে 2টি করে প্রাইমারি স্কুলের নাম নিয়ে
সেখানে ক্লাস 1-এর মাধ্যমে আমরা এই একই ধরনের পোশাক এবং একই ধরনের স্কুল ব্যাগ আমরা তাদের কাছে ফ্রি হস্তান্তর করব। পাট শিল্পকেও আমরা আরও একটু সমৃদ্ধ করা, আমাদের হারানো ঐতিহ্য গৌরবকে ফিরে আনার জন্য আমরা এটা আমাদের কোমলমতি শিশুদের মাঝে দিয়ে এটা একটা সিগন্যাল দিচ্ছি যে আমরা এই পলিথিন বা এই ব্যাপারে যে আমরা পরিবেশ নষ্ট করে এটার বিরুদ্ধে এটাকে চেঞ্জ করে আমরা এই পাটজাত পণ্যের দিকে মানুষকে ধাবিত করা। এদিন বাংলাদেশ স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। এদিকে প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে ৮ম শ্রেণী পর্যন্ত করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় তিনি এই কথা জানিয়েছেন। আর একই অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি জানান, আসছে বাজেটে শিক্ষকদের বেতন সহ সামাজিক মর্যাদা বাড়াতে বরাদ্দ বাড়াচ্ছে সরকার। আরও জানাচ্ছেন জুলিয়া তানহা। শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আগামী অর্থ বছরে এ খাতে জিডিপির অন্তত 2.5% বরাদ্দ নিশ্চিতের সুপারিশ করে বেসরকারি গবেষণা সংস্থা গণসাক্ষরতা অভিযান। শিক্ষা বাজেটের জায়গা থেকে বাংলাদেশ কোথায় অবস্থান করছে? এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষাকে ধাপে ধাপে ৮ম শ্রেণী পর্যন্ত করা হবে অবৈতনিক। আমরা 6 to 10 না, মানে 6 থেকে 10 না, 6 থেকে 13 বা 4 থেকে 13 আমরা ফ্রি এডুকেশন করতে চাই। 4 থেকে 13 কেন? 4-5 হলো প্রি প্রাইমারি, 6-10 হলো প্রাইমারি, 10, 11, 12, 13 হলো ক্লাস 8 পর্যন্ত। আমরা প্রাইমারি বাড়িয়ে ক্লাস 8 পর্যন্ত নিয়ে যেতে চাই, আমরা কম্পালসারি করতে চাই। সো এটা আমাদেরই প্ল্যান। অবকাঠামো কেন্দ্রিক পদ্ধতি থেকে সরে এসে লার্নিং ভিত্তিক শিক্ষা ব্যবস্থার উপর সরকার জোর দিচ্ছে বলেও জানান তিনি। কারিকুলাম আমরা বিশাল চেঞ্জ আনবো। কারিকুলাম রিলেটেড আলোচনা আসলে ক্যাম্পি বা যারা এডুকেশন আমাদের স্টেক হোল্ডার আছেন, ব্র্যাক ট্র্যাক যারা আছেন, ইউনিসেফ যারাই আমাদের সাথে কাজ করেন, তাদের সাথে খুব শীঘ্রই বড়ভাবে আমরা বসা শুরু করব। প্রাইমারির জন্য স্পেসিফিকলি বলছি, আমরা 2 আঙ্গিকে শিক্ষা সাজাবো, কারিকুলামটা সাজাবো। একটা হলো লার্নিং উইথ প্লে, মানে খেলতে খেলতে শেখা, আর এটা হলো গল্প বলার মাধ্যমে শেখা। সো যা কিছু আমরা শেখাই সেটা মেইনলি এই 2 আঙ্গিকে কারিকুলাম আমরা তৈরি করব। প্রাথমিক থেকে 3য় ভাষার ইনক্লুশন শুরু করার কাজ করছি। আলোচনা সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, শিক্ষকদের বেতন সহ সামাজিক মর্যাদা বাড়ানোর চেষ্টা করছে সরকার। যে মান ওয়ান অফ দি প্রায়োরিটি, ওয়ান অফ দি না, মানে ধরেন নাম্বার 1 প্রায়োরিটি। এবং মানের ক্ষেত্রে 2টো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে শিক্ষকদের যারা শিক্ষাটা দেবেন তারা আসলে কোন অবস্থায় আছেন। আমরা বহুদিন ধরে এই কথাটা আগে থেকে বলেছি যে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল হওয়া দরকার, শিক্ষকদের সামাজিক মর্যাদার জায়গা হওয়া দরকার। শিক্ষকতা একটা পেশা, কিন্তু তার চাইতেও বেশি কিছু। ফলে এই জায়গাটা অ্যাড্রেস করা দরকার নীতির মধ্যে। শিক্ষা খাতে কর্মমুখী শিক্ষা, শিক্ষক নীতিমালা প্রণয়ন সহ সমন্বিত শিক্ষা আইনের মতো বেশ কিছু সুপারিশও তুলে ধরা হয় অনুষ্ঠানে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। দেশে হামসহ সব ধরনের টিকার 6 মাসের মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। জনবল সংকট নিরসনে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া প্রতিটি উপজেলায় স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় 10 জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েনের কথাও জানিয়েছেন মন্ত্রী। আর আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে 5 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিপোর্ট হিমেল মাহবুবের। শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ সার্জারি ক্লিনিক চালু উপলক্ষে বুধবার সমঝোতা স্মারক সই হয়েছে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, দেশে সব ধরনের টিকার 6 মাসের মজুত রয়েছে। একটা টিকার সংকট নেই, আমাদের টিকা আমাদের স্টক রয়ে গেছে আমাদের হাতে। আগামী 6 মাস পর্যন্ত আমরা টিকা দিয়ে যেতে পারবো। অল 9 ভ্যাকসিনস উই হ্যাভ এট আওয়ার হ্যান্ড, ইনক্লুডিং যক্ষ্মা, বিসিজি সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে। এ সময় তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় প্রতিটি উপজেলা সহ 5টি হাসপাতালে 10 জন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগ দেওয়া হবে। আমরা 500 হসপিটালে, ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে
সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। স্বাস্থ্য খাতে জনবল সংকট নিরসনে চিকিৎসক, নার্স সহ 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি, প্রসেস হচ্ছে। হিমেল মাহবুব, 71, ঢাকা। পরবর্তী প্রসঙ্গ, এবার বোরো মৌসুমে প্রতি কেজি ধান 36 টাকা, চাল 49 এবং গম 36 টাকা দরে কিনবে সরকার। আগামী 3 মে থেকে শুরু হবে সরকারের ধান চাল সংগ্রহ অভিযান। এবার 5 লাখ টন ধান আর 12 লাখ টন চাল সংগ্রহ করবে সরকার। আজ সচিবালয়ে খাদ্য পরিকল্পনা এবং পরিধারণ কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও জানিয়েছেন, দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। শারমিনীরা জানাচ্ছেন বিস্তারিত। মাঠে বাতাসে দুলছে বোরো ধানের শীষ, কোথাও কোথাও শুরু হয়েছে আগাম ধান কাটা। তাই কৃষকের মুখে হাসি, যা দেখে খুশি সরকারও। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো উৎপাদনের আশার বার্তা দিচ্ছে। আগামী 3 মে থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান, গম আর 15ই মে থেকে চাল কেনা শুরু করবে সরকার, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। গত মৌসুমের মতো এবারও প্রতি কেজি ধান 36 টাকা, চাল 49 টাকা এবং গম 36 টাকা নির্ধারণ করা হয়েছে। এবার 12 লাখ টন ধান, 5 লাখ টন সিদ্ধ চাল, 1 লাখ টন আতপ চাল ও 50,000 টন গম কিনবে সরকার। সিদ্ধ চালের ক্ষেত্রে 49 টাকা, সেটাও একই রকম মূল্য নির্ধারিত হয়েছে আগের মতো। আতপ চালের ক্ষেত্রেও তাই 48 টাকা কেজি প্রতি। আমরা প্রকিউরমেন্টটা কখনো সাকসেসফুলি এখানে করতে পারি না, বিকজ আভ্যন্তরীণভাবে যে উৎপাদন হয় সেটা ধারণা করা হয় আমাদের 8 থেকে 10 লক্ষ মেট্রিক টনের মতো আভ্যন্তরীণ উৎপাদন। এখানে প্রকিউরমেন্টের ক্ষেত্রে আমরা তেমন কোনো সাড়া পাইনি। আমাদের কাছে বিক্রি করতে হয়তো কৃষকরা আসেন। দেশে চালের চাহিদা 4 কোটি 24 লাখ মেট্রিক টন প্রায়। উৎপাদন প্রায় কাছাকাছি। মন্ত্রী জানান, উৎপাদন ও চাহিদা মাথায় রেখে বাজার ব্যবস্থাপনায় চোখ রাখবে সরকার। 24 লক্ষ মেট্রিক টন। আর আমাদের যে প্রোডাকশন সেটা কাছাকাছি, আমাদের ঘাটতি নেই। উৎপাদন এই বছর মৌসুম ভালো এবং আমাদের যে আবহাওয়া রিপোর্ট সেই অনুসারে এখনো পর্যন্ত দুর্যোগের কোনো সম্ভাবনা ইনশাআল্লাহ নেই। সেই হিসাবে আমরা আমাদের লক্ষ্যমাত্রার চাইতেও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। সেই হিসাবে আমাদের ঘাটতি নেই। নিরাপত্তা মজুদ অবশ্যই রাখতে হবে, সেটা রাখি, এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার যাতে সরবরাহটা করতে পারে, সরবরাহ চেইন যে জায়গায় যেই চালের চাহিদা সেই জায়গায় আমরা সেই রকম প্রকিউরমেন্টটা করি। খাদ্যশস্যের কৃত্রিম সংকট সৃষ্টি করলে বিদেশ থেকে আমদানির সুযোগ রাখা হয়েছে বলেও জানান তিনি। সেই ক্ষেত্রেও আমরা ওপেন টেন্ডার মেথডে যেতে পারি। শারমিনীরা, 71, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে বিরোধী দল নয়, সরকারকেই ভূতে ধরেছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীতে আলোচনা সভায় 11 দলীয় জোটের অন্য নেতারা অভিযোগ করেছেন, বিএনপি ক্ষমতায় আসার 2 মাসে সব জায়গায় দখল বাণিজ্য শুরু হয়েছে, কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন না করে ঘরে ফিরবে না বিরোধীরা। প্রয়োজনে আরেকটা অভ্যুত্থানের হুমকিও দিয়েছেন তারা। আরও জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। গণভোটের রায় বাস্তবায়নে করণীয় বিষয়ে এই গোলটেবিল বৈঠক করে 11 দলীয় জোটের শরিক খেলাফত মজলিস। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত বৈঠকে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এতে তারা অভিযোগ করেন, গণভোট নিয়ে সরকার জনগণের সাথে প্রতারণা করছে। সতর্ক করেন, জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে আন্দোলনের বিকল্প নেই। আমরা চাই জনগণের যেটা অধিকার, জনগণের যেটা সুবিধা হবে, দেশের জন্য যেটা ভালো হবে, এই সংস্কারগুলি যেন অনতিবিলম্বে সংসদে পাশ হয়। আমরা এরকম বৈধ অবৈধ খেলা দেখতে চাই না। আমরা রিয়েলি বাংলাদেশের মানুষের অধিকারের একটা সংবিধান দেখতে চাই, যে সংবিধান আমাদেরকে একটা সুস্থ পরিবেশ দিবে। কার্টুন আঁকলে যেন আমাদেরকে জেলখানায় যেতে না হয়। মনে রাখতে হবে, এইভাবে দেশকে শাসন করতে গেলে আপনারা পরিণতি কিন্তু আপনারা এড়াতে পারবেন না। আওয়ামী লীগ এড়াতে পারে নাই, আপনারা এড়াতে পারবেন না। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ নিয়ে বিরোধীদের উপর দায় চাপিয়ে দেশকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যেতে চায় বর্তমান সরকার। জনগণকে ভূতে ধরা নাই, ভূত ধরেছে সরকারকে। আপনি এখন যে কথা বলছেন, আপনার কথার তাল ঠিক নাই। এই কারণে আপনি বলছেন যে সব মানবো। সব মানার ব্যাখ্যা হলো, ওনারা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছেন, কমপক্ষে 10টা সাংবিধানিক আইনি ব্যাপারে ওনারা আপত্তি করেছেন। ওনারা বলছেন যে আমরা যেগুলো মেনেছি সেইগুলো সব মানবো। তাহলে এটা কি মানা হলো? এই জুলাই সনদে ঐক্যমত্য কমিশনও একমত হয়েছে, ওনারা বাদে আমরা একমত হয়েছি। এটা যদি না মানা হয়, তাহলে এই সংস্কার
এই জুলাই সনদের কোনো মূল্য হবে না, আবার সেই রাষ্ট্র কিন্তু কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে যাবে। সরকারের দুর্বলতার কারণে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন আলোচনায় অংশ নেয়া বক্তারা। বর্তমান সরকার তার সব কিছু বিলীন করে দিয়েছে। শাহেদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জামায়াত জোটের ১৩ নারী প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্যে অস্পষ্টতা থাকায় এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর আগামীকাল বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন যাচাই করবে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার জানাচ্ছেন বিস্তারিত। দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার পর ইসির যাচাইয়ে উত্তীর্ণ হতে বুধবার কমিশনে আসেন ১১ দলীয় জোটের সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা। দুপুর ২টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়ন বাছাই কার্যক্রম পরিচালনা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীর হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণখেলাপি ও মামলার তথ্যসহ আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে জামাত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বৈধ ঘোষণা করেন তিনি। জোটের ১৩টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং তার সিদ্ধান্ত জানানো হয়েছে। সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্যে অসঙ্গতি থাকায় স্থগিত করা হয়েছে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন। ওনার মনোনয়নপত্রে উল্লেখ আছে যে ওনার পূর্ববর্তী পেশা চাকুরি এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর ১২ জ এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে ৩ বছরের একটা লিমিট দেওয়া আছে। এ সময় মনোনয়ন যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, সমসাময়িক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। জামাতে ইসলামী নেতৃত্বাধীন এই ১১ দলীয় জোট দেশকে একটা বার্তা দিচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ। জুলাই বিপ্লবটা যে কারণে সংগঠিত হয়েছে, যে অন্যায়ের বিরুদ্ধে, যেই বৈষম্যের বিরুদ্ধে, সেই জুলাই সনদটা এটাই আসলে বাস্তবায়ন করা হলো এই সরকারের নৈতিক দায়িত্ব। আমরা আশা করছি যে আমাদের 11 দলীয় নির্বাচনী অক্ষের পক্ষ থেকে আমরা যে 13 জনকে দিয়েছি, 13 জনের নামে আমরা চিঠি দিয়েছি, এই 13 জনই বৈধ বলে ঘোষিত হবেন এবং ইনশাআল্লাহ তারা জাতীয় সংসদে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি জোটের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। তারা শপথ নিয়ে সংসদের কার্যক্রম শুরু করেছেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। ভার্চুয়াল কোর্ট পরিচালনা বন্ধে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবীদের একাংশ। নইলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বলছেন, ভার্চুয়াল কোর্ট বিচার কাজে গতি এনেছে। দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কথা জানিয়েছেন তিনি। মাইনুল মারুফের রিপোর্ট। আই এম শিওর যে ইয়োর লর্ডশিপস আপনারা যে পদক্ষেপ নিয়েছেন এটা দ্রুত নিষ্পত্তি করার জন্য, সেগুলো তো সবই অ্যাপ্রিসিয়েবল এবং আমরা সেটাই চাই। সরাসরি এজলাসে উপস্থিত না হয়েও ল্যাপটপের সামনে বসে মামলার শুনানি করছেন অ্যাটর্নি জেনারেল সহ রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। তুলে ধরছেন নিজেদের যুক্তি ও আইনি ব্যাখ্যা। বুধবার পূর্ব ঘোষণা অনুযায়ী সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগেই এভাবে পরিচালিত হয় ভার্চুয়াল আদালত। বিচারের প্রক্রিয়াটা, বিশেষ করে আপিল নিষ্পত্তির প্রক্রিয়াটা এগিয়ে যাবে আমাদের, এটা আমরা প্রত্যাশা করি। জ্বালানি সংকট মোকাবিলায় নেয়া এই উদ্যোগে কোনো সমস্যা দেখছেন না রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। তিনি বলেন, বিচার কাজে কোনো ব্যাঘাত হলে বিষয়টি প্রধান বিচারপতিকে জানানো হবে। শারীরিক উপস্থিতিতে মামলা করতে গেলে আমরা অনেক সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস অনেক সময় কথা বলি। এ কথা সত্যি, যারা মনে করেন যে এই পর্যায়ে শারীরিক উপস্থিতিতে আদালত হওয়া বাঞ্ছনীয়, তাদেরও অবশ্যই এই যৌক্তিকতা আছে, প্র্যাকটিক্যাল ডিফিকাল্টি আছে, এটাও মানতে হবে। তবে তথ্য প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে আমরা যে আদালত পরিচালনা করছি, আমি এখনো পর্যন্ত কোনো সমস্যা বোধ করিনি। তবে ভার্চুয়াল কোর্টের সিদ্ধান্তে একমত নন সুপ্রিম কোর্টের সব আইনজীবী। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বুধবার বিক্ষোভ মিছিল করেন আইনজীবীদের একাংশ। ভার্চুয়াল কোর্ট অবিলম্বে প্রত্যাহার না হলে কালো পতাকা মিছিল সহ লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তারা। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্য উপাত্ত লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার থেকে পরিষ্কার বলেছে
কোনো জ্বালানি সংকট বাংলাদেশে নাই, সচিবালয় চলছে। আমরা এই গণতান্ত্রিক সরকারকে বিশ্বাস করি, আমরাও মনে করি জ্বালানি সংকট নাই। আমরা প্রত্যাশা করি কোনো অভিযোগ অনুযোগ নয়, বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। এ সময় আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞারও সমালোচনা করেন আইনজীবীরা। ক্যামেরা ট্রায়ালের মতো আমাদের সাংবাদিক বন্ধুরা আদালতের কার্যক্রমে ঢুকতে পারে না, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গণতন্ত্রের স্বাধীন বিচার বিভাগে মিডিয়ার অ্যাক্সেস অপরিহার্য। 20 এপ্রিল জারি করা এক বিজ্ঞপ্তিতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বুধ ও বৃহস্পতিবার ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কাজ পরিচালনার কথা জানানো হয়। করতে হবে। মানিউল মারুফ, 71, ঢাকা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নিয়ে আরো খবর আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। সত্যজিৎ, আগামীকাল তো প্রথম দফার ভোট, সেক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন তো আসলে এসেই যায়। সেই সাথে আরেকটু জানাবেন যে ভোটারদের জন্য নতুন কোনো বিধিমালা এখন পর্যন্ত দেওয়া হয়েছে কিনা, আর সব মিলিয়ে প্রার্থী ভোটার কি অবস্থা সবশেষ? দেখুন, এই যে 152টি আসনে আগামীকাল সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই ভোটের আগে থেকেই কিন্তু চরম কড়াকড়ি শুরু হয়েছে, রাস্তায় চলছে তল্লাশি এবং এই ভোটের জন্য কিন্তু 2,44,000-এর মতো কেন্দ্রীয় বাহিনী আর কি আধা সামরিক বাহিনী মোতায়েন করেছে নির্বাচন কমিশন। আকাশপথেও চলবে নজরদারি, যেটা ইতিপূর্বে কিন্তু দেখা যায়নি পশ্চিমবঙ্গে। সব মিলিয়ে এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন, বলেছেন রাফাল বাদ দিয়ে বাকি সমস্ত বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গে নির্বাচনে প্রয়োগ করছে, নির্বাচন কমিশন নয়। নির্বাচন কমিশন বিজেপির কথায় এই কাজগুলো করছে এবং অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু যে আসনে, অর্থাৎ দ্বিতীয় দফা যেখানে নির্বাচন হবে সেই আসনে সারাদিন প্রচার করেছেন। সেখানে থেকে অমিত শাহ কিন্তু বলেছেন দমদম কেন্দ্র থেকে একটি প্রচার সভা থেকে যে 4টা মে যেদিন আর কি এই যে ভোট গণনা শুরু হবে সেদিন দুপুরের পর দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় টাটা বাই বাই। পাল্টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা খেলতে জানি, আমাদের খেলা ধরা কঠিন, আমরাই জিতবো। অর্থাৎ বিজেপি এবং তৃণমূল ভোটের 24 ঘন্টা আগে যেভাবে একে অপরের প্রতি হুঁশিয়ারি এবং আত্মবিশ্বাস দেখিয়েছে, তা থেকে কিন্তু একাংশের ভোটাররা নীরব এবং দিনভর বিভিন্ন ডিসিআরসি সেন্টার থেকে কিন্তু ভোট কর্মীরা তারা ব্যালট বাক্স নিয়ে গেছেন, ভোটের যন্ত্রপাতি নিয়ে গেছেন এবং সকাল 7টা থেকে যাতে করে ভোট স্বাভাবিকভাবে শুরু করতে পারে তার জন্য যাবতীয় বন্দোবস্ত ইতিমধ্যেই কিন্তু শুরু হয়েছে এবং রাত ভোর এই কাজ চলবে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং যাতে করে কোথাও কোনো রকম ভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু খেয়াল রাখছে যেমন কেন্দ্রীয় বাহিনী, তেমনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ। সত্যজিৎ চক্রবর্তী, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘিরে সবশেষ আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।